প্রিয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের এইচএসসি 2021 সালে যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, সে পাঠ্যসূচির আলোকে আমি অলরেডি ক্লাস শুরু করেছি এবং প্রথম পাঠ্যক্রমের যেটা পড়া ছিল বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানগুলো, ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে দ্বিতীয় পাঠ্যক্রমের বিষয়বস্তু হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি। সেই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমি আজকে পড়াবো। প্রথমে বলি, ভার্চুয়াল রিয়েলিটি কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে অনুভবে বাস্তবতা। কি বলেছি বুঝতে পেরেছো তোমরা? ভার্চুয়াল রিয়েলিটি, আমি যদি ভার্চুয়াল রিয়েলিটি কি বলি, কল্প বাস্তবতা বা অনুভবে বাস্তবতা, ঠিক আছে? অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী যে কল্পবিজ্ঞান নির্ভর করা বাস্তবতা, সেটাকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ এমন একটি পরিবেশ, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এমন একটি পরিবেশ তৈরি করা, পরাবাস্তব পরিবেশ তৈরি করা, যার মাধ্যমে যে কোনো মানুষ দৈহিকভাবে, শ্রবণেন্দ্রিয়ের সাহায্যে, মানসিকভাবে সেই কল্পবাস্তব জগৎটাকে, কল্পনার জগৎটাকে বাস্তবে মনে করে এবং সেরকম পরিবেশে ব্যবহার করা বা সেই রকম পরিবেশে যে পরিমাণ আচরণ প্রয়োজন, সে আচরণ বিধি করা, সেটাকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ এই ভার্চুয়াল রিয়েলিটি সর্বপ্রথম যে 1961 সালে মর্টন এল হেরিক নামে একজন বিজ্ঞানী এটা ধারণা দিয়েছেন। মর্টন এল হেরিক কত সালে? 1961 সালে। উনি বলেছেন যে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী কল্পবিজ্ঞান নির্ভর যে বাস্তবতা বা যে পরাবাস্তবতা, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো সেখানে উনি বলেছেন যে মানুষের চিন্তা চেতনাকে ত্রিমাত্রিক ডাইমেনশনে যদি প্রতিস্থাপন করা যায়, আমি এখন এই মুহূর্তে যা দেখছি আমার চোখের যে ডাইমেনশনটা, সেক্ষেত্রে আমি কি বলতে পারবো যে আমি একটা ত্রিমাত্রিক দৃশ্য দেখছি এবং ত্রিমাত্রিক দৃশ্য সবসময় 3 ডাইমেনশনাল স্পেসে হবে এবং সেটা সবসময় বর্ণময় হবে। কিন্তু আমি যখন দ্বিমাত্রিক ডাইমেনশনে কিছু দেখবো, সেক্ষেত্রে আমি কিন্তু বর্ণময় অথবা আমার চোখের যে দেখাটা সেখানে উপস্থিত থাকতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি যদি এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে আমি ত্রিমাত্রিকভাবে সবকিছু দেখতে পারবো, সেই ত্রিমাত্রিকভাবে দেখার যে প্রসেসিংটা, সেটাকে আমরা বলছি সেন্সোরামা সিমুলেটর। সেন্সোরামা, এটার সাহায্যে আমি যে কোনো কল্পনাকে ত্রিমাত্রিক ডাইমেনশনে দেখতে সাহায্য করবে আমাকে। সেন্সোরামা সিমুলেটরের মাধ্যমে যে কোনো পরিবেশ, যে কোনো কল্পনাকে আমি ত্রিমাত্রিক দর্শনে আমি দেখতে পাবো। যেমন এই ক্ষেত্রে এই যে সেন্সোরামা সিমুলেটর যে যন্ত্রটা উনি আবিষ্কার করেছিলেন, সেই যন্ত্রটার মধ্যে দু ধরনের ফিল্টার ছিল। একটা ছিল লাল রঙের ফিল্টার, একটা ছিল নীল রঙের ফিল্টার। তো সেক্ষেত্রে যখন যে কোনো ছবি যখন আসতো, নীল রং এবং লাল রং উভয় রকমের ফিল্টারে কিন্তু সেটা ফিল্টারাইজড হতো, সেটা এসে তারপরে যিনি দেখছেন তার চোখে এসে প্রতিফলিত হতো। তখন মস্তিষ্কে দুটি ইমেজ তৈরি হতো, একটি লাল রঙের ফিল্টার থেকে ব্যবহৃত ইমেজ আর একটা নীল রঙের ফিল্টার থেকে ব্যবহৃত ইমেজ। এই দুটি ইমেজ যখন কোলাইড হতো অর্থাৎ সংযুক্ত হতো, তখনই কিন্তু একটা পূর্ণাঙ্গ ইমেজ তৈরি হতো এবং সেই ইমেজটা হতো 3 ডাইমেনশনাল স্পেসে। তাই যিনি ব্যবহার করছেন এই সিমুলেটর যন্ত্রটি, মাথায় একটি হেলমেট থাকতো, ওপেনিং হেলমেট। সেই হেলমেটের মাধ্যমে উনি যখন এই অনুভূতিগুলো দেখছেন, উনি মনে করছেন যে উনি একটি বাস্তব জগতে বিচরণ করছেন। এই যন্ত্রের মাধ্যমে আমি চাইলে ডাইনোসর দেখতে পাচ্ছি, আমি চাইলে মহাকাশে বিচরণ করতে পারছি, আমি চাইলে মহাসমুদ্র বিচরণ করতে পারছি, কিন্তু সম্পূর্ণটাই কল্পনা। তাই যখন আমার চোখের সামনে ডাইনোসর আসছে এই ফিল্টারাইজেশনের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, তখন আমার মনে কি হচ্ছে, আমি ভয় পাচ্ছি। এই যে মনোদৈহিক পরাবাস্তবতার কারণে যে মনোদৈহিক পরিবর্তনটা হচ্ছে, সেটা কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসের কারণে হচ্ছে। তাই মানুষ বলছে যে অনুভবে বাস্তবতা। আসলে আমি আছি কল্পনার জগতে, কিন্তু আমি অনুভব করছি যে আমি একটা বাস্তব জগতে আছি। আমি মহাকাশে বিচরণ করছি, মহাসমুদ্রে বিচরণ করছি, অথবা ডাইনোসর দেখছি আমার চোখের সামনে, যেটাই হোক না কেন। তো এই পদ্ধতিটা যখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে, ভার্চুয়াল রিয়েলিটি যখন আমি ব্যবহার করছি, যেমন আমি যদি এখন
গাড়ি চালানো, এখন আমরা মোটর কার চালানোর সিমুলেটর, কার সিমুলেটর ইউজ করছি। অর্থাৎ আমি প্রথমেই কার চালাতে রাস্তা যাচ্ছি না, এমন একটি পরিবেশে কারটা চালাচ্ছি যেন মনে হচ্ছে আমি বাস্তব জগতে আছি, সেখানে আমি কার চালানোর বিভিন্ন পদ্ধতিগুলো জানছি। অথবা ফ্লাইট সিমুলেটর, একজন পাইলট প্রথমে কিন্তু আকাশে তার প্রশিক্ষণের ব্যবস্থা হয় না, ফ্লাইট নিয়ে সে প্রথমেই আকাশে চলে যাচ্ছে না, এমন একটি কল্পনার জগতে সে আছে, মানে এমন একটি ককপিটে সে বিচরণ করে যেন মনে হয় সে ফ্লাইট নিয়ে আকাশে বিচরণ করছে। ঠিক সেভাবেই সিমুলেটর দিয়ে ফ্লাইট সিমুলেটর তৈরি করা হয়। সেখানে বসে পাইলট কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে কোনরূপ দুর্ঘটনা ছাড়া, তেমনি কোনরূপ দুর্ঘটনা ছাড়া সে কার চালানো শিখতে পারছে। তো এই পদ্ধতি ব্যবহার করে কোনরূপ দুর্ঘটনা ছাড়াই একজন মানুষ ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, একজন পাইলট হচ্ছে, একজন কার চালানোয় দক্ষ হচ্ছে। এছাড়া চিকিৎসা বিজ্ঞানে আমরা কৃত্রিম মডেল ব্যবহার করে কি করতে পারছি, কৃত্রিম মডেল ব্যবহার করে কৃত্রিম সার্জারি অবলম্বন করতে পারছি বা শিখতে পারছি। পরবর্তীতে যখন সেসব শিক্ষার্থীরাই বাস্তব জগতে প্রবেশ করছে, তারা কিন্তু আর খুব বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে না, কারণ কল্পনার জগৎটাই বাস্তব করে তোলা হয়েছিল। এগুলো নিয়ে কাজ করতে গিয়ে গুগল এবং লাইভলি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা বিনোদন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিকে নিয়ে এসছে। এখন যে 3 ডাইমেনশনাল গেমিং গুলো হয় প্রত্যেকটাই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে হয়। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে না এমন কোনো ক্ষেত্র নাই, যেমন চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমরা বিভিন্ন শিক্ষার উপকরণের সাহায্যে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে স্টুডেন্টদেরকে ক্লাসরুমের আওতায় একটা অনুভব দিতে পারি যে হ্যাঁ তুমি ক্লাসরুমে বসে আছো, কিন্তু সে কিন্তু একটা অন্য রুমে বসে আছে। এছাড়াও তোমার আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এছাড়াও আছে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেসব প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুব সহজে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শত্রুকে ডিকটেট করতে পারছে এবং শত্রু কখন আসবে, কিভাবে আমি ড্রোন চালাবো, কিভাবে আমি প্রতিরক্ষা করবো আমার দেশকে, সেগুলো শিখতে পারছি। 3 ডাইমেনশনাল স্পেসের আরেকটি মানে ভার্চুয়াল রিয়েলিটি যে একটা মাধ্যম রয়েছে সেটি হচ্ছে আমাদের সিনেমা বা অ্যানিমেশন তৈরি। এখন কিন্তু প্রত্যেকটা জিনিসেই, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সিনেমা বলো, অ্যানিমেশন তৈরি বলো, প্রত্যেকটাতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। কারণ যে দুর্দান্ত স্ট্যান্ডগুলো আছে অথবা আমি যে স্পেসটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু বাস্তবে করা সম্ভব হয় না, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারছি। এছাড়াও বিনোদন ক্ষেত্রে তো বললামই, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ইমেজ সংরক্ষণ, পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রে। অর্থাৎ আমি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে বিভিন্ন ইমেজ সংরক্ষণ করতে পারছি। আমাদের দেশেও বিভিন্ন পুরাকীর্তি রয়েছে, বিভিন্ন প্রত্নতত্ত্ব রয়েছে, যেগুলো সংরক্ষণ করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ইউজ হচ্ছে। তবে সবচেয়ে শুধু সুবিধা তা কিন্তু নয়, তথ্য প্রযুক্তির কিন্তু অসুবিধাও রয়েছে। এই যে তথ্য প্রযুক্তি একটা বিরাট ক্ষেত্র, অসুবিধাটা কোথায়? মানুষ যখন খুব বেশি কল্পনার জগতে ঢুকে যায় তখন সে মনে করে সে কল্পনার জগৎটাই বাস্তব, সেটা এক সময় তার মস্তিষ্কে সেটা গ্রো করে, অর্থাৎ বেড়ে উঠে যে না আমি বাস্তব জগতে আছি হয়তো, কিন্তু জগৎটা কিন্তু কল্পনা। তার একটি কারণ হচ্ছে এই যে সেন্সোরামা সিমুলেটর নামক যে যন্ত্রটির কথা আমি বলেছি, সেটি কিন্তু মূলত মানুষের শ্রবণেন্দ্রিয় এবং দর্শনেন্দ্রিয়ের সাথে কাজ করে। আমাদের যে স্নায়ুগুলো আছে সেই নার্ভের সাথে সে কাজ করে। তো নার্ভে যখন তার কাজটা, চাপটা পড়ে, সে কিন্তু অত্যাধিক পরিমাণ যদি এইসব যন্ত্রপাতির প্রতি আসক্ত হয়ে যায়, সে আস্তে আস্তে সোশ্যালাইজ হওয়াটা থেকে সে দূরে আসবে। অর্থাৎ সামাজিকতা বলতে যেটা বুঝি আমরা, মনুষ্যত্ব যেটা বুঝি, ন্যায় অন্যায় প্রভেদ, কল্পনা কোনটা বাস্তব কোনটা, সেটা প্রভেদ যে আমরা করতে পারি মানুষ হিসেবে, সে প্রভেদ থেকে সে আস্তে আস্তে অনেক দূরে সরে যাবে। এবং এটা অনেক বেশি হুমকির সম্মুখীন একটি জাতির প্রতি, কারণ আমরা যন্ত্রকে ব্যবহার করবো শুধুমাত্র প্রয়োজনে, নিজেদের বিনোদনও ব্যবহার করব, কিন্তু সেটা যাতে এমন বেশি কিছু না হয় যে সেটা একটা সময় আমি যে মানুষ, আমার যে মনুষ্যত্ব আছে বা আমার যে সামাজিক একটা অবস্থান আছে, সে অবস্থান থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। তাই প্রত্যেকটাই তথ্য প্রযুক্তির প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমানভাবে সুবিধা এবং অসুবিধা দিয়ে পরিপূর্ণ। তবে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমি বলবো ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাই অনেক বেশি। তাহলে এই আজকে যে পড়াটা পড়ালাম তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, আমাদের প্রাত্যহিক জীবনে অথবা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কোথায় কোথায় রয়েছে, সেই প্রভাবগুলো আমাকে ভালো করে পড়তে হবে। চিকিৎসা, শিক্ষা, প্রতিরক্ষা, ইমেজ সংরক্ষণে, অ্যানিমেশন তৈরিতে
ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আমি যা পড়াচ্ছি পাঠ্যক্রম অনুযায়ী সেভাবেই তোমরা পড়ে নেবে। তোমাদের সিলেবাস কম, সুতরাং পড়লেই তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। সেই চিন্তা থেকে তোমরা আবার নতুন পড়াশোনা শুরু করো। আজ এই পর্যন্ত।